আমরা 17 বছর যাবত একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছি। আমরা একটা বৈষম্যহীন সমাজের কথা বলেছি। আমরা গণমাধ্যমে লেখবার স্বাধীনতার কথা বলেছি, বলবার স্বাধীনতার কথা বলেছি, ভোটাধিকারের কথা বলেছি, আইনের শাসনের কথা বলেছি, মানবাধিকারের কথা বলেছি। আমরাই শুরু করেছিলাম, আপনারা অনেকে বলবার সাহস পাননি। সেইটা পরিণতি পেয়েছে ছাত্রদের এই আন্দোলন এবং আত্মত্যাগের বিনিময়। এটাই তো বাস্তবতা। যে কথাগুলো তখন আমরা বলেছিলাম, আপনাদের অনেকের কাছে মনে হয়েছিল এটা বিএনপির কথা। আপনারা মনে করেছেন বিএনপির নেত্রী জেলে তো, অমিত মামলা খায় তো, ওর বাড়ি ভাঙে তো, এই জন্য কথা বলে। ভাবেননি কথাটা আমার ছিল না, কথাটা আমাদের ছিল না, কথাটা দেশবাসীর কথা। এটা বুঝতে জনগণের 17 বছর সময় লেগেছে বলে এত জীবন গেছে, এত রক্ত চলেছে। আমরা যদি আগে বুঝতাম না। কিন্তু এই কথাটাও আলোচিত হচ্ছে, এই পরিবহন তখনই অর্থবহ হবে যদি এই অপকর্ম করলে কি পরিণতি হয় শাসক দলের, সেই বুঝে যদি শিক্ষা গ্রহণ করি, তাহলে এই পরিবর্তন অর্থবহ হবে। যদি না হয় আমাদেরও পরিণতি এর থেকেও করুণ হবে। এটি হচ্ছে বাস্তবতা। যশোরে জাবির ইন্টারন্যাশনালে যে অগ্নিকাণ্ড ঘটেছে, নারচি হত্যাকাণ্ড, এটার নিন্দা জানাবার কোনো ভাষা আমাদের নেই। আমি ওই ঘটনার পর পুলিশ সুপার মহোদয় যখন আমাদেরকে জানিয়েছেন, ডিসি সাহেব যখন বানিয়েছেন, আমি তাৎক্ষণিকভাবে আমি ওখানে ছুটে গেছি। কোনো বাস্তবতা ছিল না মানুষকে রেস্কিউ করা। আমি যখন ছুটে, আমাকে লোকজন জড়িয়ে ধরেছে, আপনি কী করতেছেন, আপনি বুঝতেছেন ওখানে গেলে কেউ মানুষ ফিরবে না। আমরা তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালে গেছি, সুচিকিৎসার বন্দোবস্ত করেছি। হসপিটাল সুপারকে আমি ফোন করেছি, সে বলে আমার নিরাপত্তা কে দেবে? আমরা আপনার নিরাপত্তা আমি দেবো, ইউ কাম ওভার। না, উনি আসেননি। আসলে এই রকম যশোর আগে ছিল না, এটা আলোচিত হয়েছে। 17 বছর আগে বিভিন্ন জাতীয় দিবসকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা কমিটির মিটিংও সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকতেন, কথা বলতেন। যশোরটা তখন আমাদের সকলের যশোর ছিল। 17 বছর ধরে যশোরটি একটি রাজনৈতিক দলের কিংবা একটি রাজনৈতিক মতামতের যশোর তৈরি করবার চেষ্টা হয়েছিল। দুর্ভাগ্য বিষয় যে প্রশাসনে যারা কর্তা ব্যক্তি, তারাও কিন্তু তাদের এই শাসক দলের এই অন্যায্য চাওয়া আপনারা পূরণ করেছেন। গতকাল জেলা প্রশাসক মহোদয় যখন আমাকে টেলিফোনে দাওয়াত দিলেন, যিনি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে কথা বলতে চান, আমি সাধুবাদ জানিয়েছি। উনি বললেন, সাংগঠনগুলোর নামও আমাকে বললেন। আমি কিন্তু ওনাকে বিনয়ের সাথে বলেছিলাম, হয় নট আপনি আওয়ামী লীগকেও ডাকেন। আমি বলেছিলাম আপনি আওয়ামী লীগকে ডাকবো, কোথাও ডাকছেন। বললাম হয় নট, ওনারা তো একটা বড় রাজনৈতিক দল, সেও তো একটা স্টেক হোল্ডার, এই শহরে তারও তো একটা অবদান আছে, আপনি আওয়ামী লীগকেও ডাকেন। 17 বছরের এত অত্যাচার নিপীড়নের পরও আমরা বলতে পারি আওয়ামী লীগকে ডাকেন, কারণ আমরা মনে করি দেশটা আমাদের সকলের, দেশটা আমার একার না। যেটি ছাত্ররা বলেছে, গণমাধ্যমে লেখবার স্বাধীনতা নেই, বলবার স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা খর্ব হয়েছিল, আমরা বলতে পারিনি, ছাত্ররা বলে দিয়েছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। দেশটা তো আসলে কারো বাপের না, দেশটা আমাদের সকলের। এটা আমরা ভুলে গিয়েছিলাম। এটি হচ্ছে বাস্তবতা। আমার প্রশাসনের প্রতি খুব ইতিবাচক মন্তব্য করবার কোনো কারণ নেই, 17 বছর অভিজ্ঞতার কারণে বলবার কোনো কারণ নেই। বাট আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, তো সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি প্রশাসন ছাড়া তো রাষ্ট্র চলে না। এটাও তো অত্যন্ত সত্য কথা। এখন আমরা যদি খুঁজতে চাই, লোম বাঁচতে গেলে কিন্তু কম্বল উজাড় হয়ে যাবে, তাহলে কিন্তু রাষ্ট্র চলবে না। তাহলে আমাদেরকে যে কথাটি সকলে আমরা বলেছি যে আমাদেরকে উদার হতে হবে। আজকে সময় কারোর দিকে আঙুল প্রদর্শনের না, আজকে আমাদেরকে সকলের, আমি মনে করি যার যত বেশি তিক্ত অভিজ্ঞতা তাকে তত বেশি উদার হতে হবে। বাস্তবিক বিষয়টা হচ্ছে আমাদের ক্ষমা করবার, উদারতা দেখানোর শিক্ষা আছে, আমাদের মানসিকতা আছে, এটা আমরা দেখাবই। আজকে আমার দলের সিদ্ধান্ত, এটা দলের নির্দেশ, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের পার্সোনাল মেসেজ টু আস, যে স্ট্রংলি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির এটা নিয়ন্ত্রণ করতে হবে। আমরা প্রথম থেকে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়ের সাথে আমরা সমন্বয়ের ভিত্তিতে কাজ করছি। ওনারা আমাদেরকে যে ইস্যুগুলো বলেছেন আমরা চেষ্টা করছি তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করবো। আবার আমরা ওনাদেরকে যেটা বলেছি, ওনাদের কাছ থেকে আমরা কিন্তু কাঙ্ক্ষিত সহায়তা পেয়েছি। এটা সত্য, ব্যতিক্রম 17 বছরের মধ্যে ব্যতিক্রম জেলা প্রশাসক মহোদয় কিংবা পুলিশ সুপার মহোদয়ের আচার আচরণের অত্যন্ত ব্যতিক্রমতা আমরা লক্ষ্য করেছি।
ব্যতিক্রম ছিলেন বলে তো যশোর শান্ত ছিল, এটি তো বাস্তবতা। আপনি যদি প্রভোগ না করেন তাহলে তো ঘটনাগুলো ঘটবে না। সে সময় ছাত্ররা যেমন সহনশীলতার পরিচয় দিয়েছে, আমরা রাজনৈতিক দলও তো করেছি। আপনি দেখবেন, আমি খুলনা বিভাগের সাংগঠনিক দায়িত্বে ছিলাম। সরকার পতনের আগের দিন ব্যতীত খুলনা বিভাগের কোনো জেলায় কোনো সংঘাত ঘটেনি, রক্তক্ষয়ী সংঘাত। অনেক কথা বলে না, ওটার সময় তো বলা হয়েছে যে বিএনপির মধ্যে কাঠি দিচ্ছে, বাতাস দিচ্ছে, হেন করছে। বিএনপির যদি কোনো নির্দেশ থাকতো তাহলে আমার কাছে তো নির্দেশ থাকতো, তাহলে খুলনা বিভাগও তো বিভিন্ন ঘটনা হতো। এরকম কোনো নির্দেশ কোথাও ছিল না। আমরা 17 বছর যাবত একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য লড়াই করেছি। আমরা একটা বৈষম্যহীন সমাজের কথা বলেছি। আমরা গণমাধ্যমে লেখবার স্বাধীনতার কথা বলেছি, বলবার স্বাধীনতার কথা বলেছি, ভোটাধিকারের কথা বলেছি, আইনের শাসনের কথা বলেছি, মানবাধিকারের কথা বলেছি। আমরাই শুরু করেছিলাম, আপনারা অনেকে বলবার সাহস পাননি। সেইটা পরিণতি পেয়েছে ছাত্রদের এই আন্দোলন এবং আত্মত্যাগের বিনিময়। এটাই তো বাস্তবতা। যে কথাগুলো তখন আমরা বলেছিলাম, আপনাদের অনেকের কাছে মনে হয়েছিল এটা বিএনপির কথা। আপনারা মনে করেছেন বিএনপির নেত্রী জেলে তো, অমিত মামলা খায় তো, ওর বাড়ি ভাঙে তো, এই জন্য কথা বলে। ভাবেননি কথাটা আমার ছিল না, কথাটা আমাদের ছিল না, কথাটা দেশবাসীর কথা। এটা বুঝতে জনগণের 17 বছর সময় লেগেছে বলে এত জীবন গেছে, এত রক্ত চলেছে। আমরা যদি আগে বুঝতাম না। কিন্তু এ কথাটাও আলোচিত হচ্ছে, এই পরিবহন তখনই অর্থবহ হবে যদি এই অপকর্ম করলে কি পরিণতি হয় শাসক দলের, সেই বুঝে যদি শিক্ষা গ্রহণ করি, তাহলে এই পরিবর্তন অর্থবহ হবে। যদি না হয় আমাদেরও পরিণতি এর থেকেও করুণ হবে। এটি হচ্ছে বাস্তবতা। যশোরে জাবির ইন্টারন্যাশনালে যে অগ্নিকাণ্ড হচ্ছে, নারচি হত্যাকাণ্ড, এটার নিন্দা জানাবার কোনো ভাষা আমাদের নেই। আমি ওই ঘটনার পর পুলিশ সুপার মহোদয় যখন আমাদেরকে জানিয়েছেন, ডিসি সাহেব যখন বানিয়েছেন, আমি তাৎক্ষণিকভাবে আমি ওখানে ছুটে গেছি। কোনো বাস্তবতা ছিল না মানুষকে রেস্কিউ করা। আমি যখন ছুটে, আমাকে লোকজন জড়িয়ে ধরেছে। আপনি কী করতেছেন? আপনি বুঝতেছেন ওখানে গেলে কেউ মানুষ ফিরবে না? আমরা তাৎক্ষণিকভাবে আমরা হাসপাতালে গেছি, সুচিকিৎসার বন্দোবস্ত করেছি। হসপিটাল সুপারকে আমি ফোন করেছি, সে বলে আমার নিরাপত্তা কে দেবে? আমরা আপনার নিরাপত্তা আমি দেবো, ইউ কাম ওভার। না, উনি আসেননি। আমার নেতা যেদিন শেখ হাসিনা পালিয়ে গেছে, সেদিন রাত 12টায় আমার নেতা তারেক রহমান আমাকে ফোন করেছেন, করে বলছেন সাতক্ষীরায় 4টা থানা লুট হয়ে গেছে, অস্ত্রাগার লুট হয়ে গেছে, ইউ গো, তুমি আজকের এই রাতে তুমি সাতক্ষীরায় যাও, সিচুয়েশন ট্যাকেল করো। আমি ওইখানকার পুলিশ সুপারের সাথে কথা বলেছি। উনি বলেছেন ভাই আপনি কালকে আসেন, আজকে পরিবেশ নেই। উনি আতঙ্কগ্রস্ত, ওনার ফোর্স ওনাকে ছেড়ে চলে গেছেন। আমরা সাতক্ষীরায় গেছি, অন্য রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলে সিচুয়েশনটা কুল করেছি। আমাকে সর্বশেষ গতকাল রাত 11টায় তারেক রহমান পার্সোনালি ফোন করে বলেছেন, অমিত, আমরা তো বলেছি আমার দলের কোনো নেতা আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যক্রম করবে না। আমরা তো বলেছি কেউ কোনো সহিংস ঘটনার সাথে জড়িত হবে না, আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। যেহেতু বিভিন্ন ব্যস্ততা আছে, সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করতে গেলে হয়তো বা লম্বা সময় লাগবে। তুমি যেখানে প্রয়োজন মনে করো এই ডিভিশনের, ইউ টেক নেসেসারি অ্যাকশন, আমার তরফ থেকে তোমাকে আমি এন্ডোর্স করছি। আপনারা দেখবেন আজ না হলে আগামীকাল আমরা এক্সাম্পল সেট করব, যশোর জেলা বিএনপি কিছু সাংগঠনিক ব্যবস্থা নেবে, টু সেট অ্যান এক্সাম্পল যে তুমি কেউই নিয়মের বাইরে না। আমি বলবো আপনারা সকলে এটা করেন। আমি জানি পার্সোনাল প্রত্যেকের ক্ষোভ আছে, ব্যথা আছে, বেদনা আছে। সবাই বলেছে এটা সংযম প্রদর্শন করতে হবে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার বাড়ির 7বার আক্রান্ত হয়েছে। আমার বাড়ির সামনে পৌর মেয়র কিংবা আমার বাড়ির পঞ্চায়েত ঘুরে আওয়ামী লীগের সভাপতি সৌজন্যর খাতিরেও কোনো দিন সমবেদনা প্রকাশ করতে আসেনি। বাট আমার টিম দিয়ে আমি তাদের বাড়ির পাহারার ব্যবস্থা করেছি, আগামী 7 দিনও করব। এই 2 দিনে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য ব্যবসা প্রতিষ্ঠান এবং বাসাবাড়ির নিরাপত্তা দিয়েছি। আওয়ামী লীগের এক শীর্ষ নেতার বাসাবাড়ির নিরাপত্তা দিয়েছি। দুর্ভাগ্যটি কি জানেন? এই আওয়ামী লীগের 2 নেতার বাসাবাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে। তারা যাদেরকে পুষেছিল তাদের দ্বারাই ফ্র্যাঙ্কেনস্টাইন তারা তৈরি করেছে। আমি যখন বললাম খোঁজ নিয়ে আমি যখন দেখলাম যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা করতেছে, যে সন্ত্রাসী আমাকে হত্যার জন্য আমার গাড়ি ভাঙচুর করেছিল দড়া টানাতে, আমার বাড়িতে অস্ত্র নিয়ে গিয়েছিল, যার সাথে আমি কোনোদিন রুচির কারণে কথা বলবার প্রয়োজন বোধ করিনি, আমি যশোর শহরের সেই চিহ্নিত 2 জন সন্ত্রাসী যারা আবার জনপ্রতিনিধি, তাদের সাথে পার্সোনালি কথা বলেছি। আরে ছোট ভাই, নেতা তো তোমার, নেতা তো আমার না। তুমি কেন এই কাজটা করছো? হ্যাঁ ভাই দেখেন এই সেই হেন তেন রকম এই ব্যাপার।
ও আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী। এরপর আমার তো ওকে দিয়ে কাজ করাতে হবে। আমি বললাম দেখো তুমি আমার ভাই, তোমার কাছে আমার দাবি আছে, ইউ ডু লাইক দিস, তুমি এটা করো না, এটাকে রেজিস্ট করো। কি দুর্ভাগ্য, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়ে গেছে কীভাবে সমাজে। তো আমি মনে করি এত কিছুর পরেও আমাদেরকে অবশ্যই জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, এখানে আমাদের সশস্ত্র বাহিনী কর্মকর্তা, আমি বিশ্বাস করি আগামী 2-4 দিনের মধ্যে যশোর এভরিথিং উড বি অল রাইট ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি 70 থেকে 75% মোটামুটি হয়ে গেছে সমাধান। এই বাদবাকি 20 থেকে 25% কাজ করবার ক্ষেত্রে এরকম এই ব্যাপার। এবং আমি আপনার মাধ্যমে, যেহেতু আপনারা সরকারি কর্মকর্তা, শাসক দলের যে পলাতক নেতাদের সাথে আপনাদের ব্যক্তিগত অত্যন্ত সখ্যতা ছিল, আপনারাই তাদেরকে ক্ষমতায় এনেছিলেন, ক্ষমতায় বসেছিলেন, ক্ষমতায় রেখেছিলেন। সো আপনারা তাদেরকে আশ্বস্ত করেন তারা 2-4 দিন পরে যদি এখনও আতঙ্ক না কাটে, 2-4 দিন পরে তারাও বাসা বাড়িতে ফেরত আসুন। যশোর উড বি ফাইন ইনশাল্লাহ। কেউ তাদেরকে কিছু করবে না। স্বাভাবিক জনজীবন নিশ্চিত করবার দায়িত্ব আমাদের সকলে, বা সবাই মিলে কাজ করব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।